হাউ আর ইউ? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার নিয়ে। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে গতিবিদ্যা। প্রথম লেকচারে আমরা গতিবিদ্যার উৎপত্তি, গতিবিদ্যার শাখা, গতিবিদ্যায় আলোচ্য বিষয় এগুলোকে নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর স্পেশালি গত লেকচারে আমার আলোচনা ছিল হচ্ছে ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সরণ এবং দূরত্ব নিয়ে। তো সেখানে আমরা দেখেছি যে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য কি, তাদের গ্রাফগুলো কেমন হয়, ভ্যারিয়েশন, মানের ভ্যারিয়েশন কেমন হয়, এইগুলো বিষয় নিয়ে গত লেকচারে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দ্রুতি এবং বেগ। আসলে দ্রুতি এবং বেগ, দ্রুতি কাকে বলে, দ্রুতি এবং বেগ এদের সংজ্ঞা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে স্পিড অ্যান্ড ভেলোসিটি, দি টু আর দ্য রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম অর ডিস্টেন্স উইথ টাইম। অর্থাৎ যখন সরণের পরিবর্তনের হার হবে তখন সেটা হবে ভেলোসিটি, আর যখন হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার হবে তখন সেটা হবে স্পিড বা দ্রুতি। এই দুইটা কি জিনিস? আসলে সমীকরণের দিক থেকে এই দুইটার কোনো পার্থক্য নেই। এই দুইটার পার্থক্য হচ্ছে যে একটা হলো ভেক্টর রাশি আর একটা হলো স্কেলার রাশি। দ্রুতি হলো আমাদের স্কেলার রাশি আর বেগ হলো ভেক্টর রাশি। দ্রুতির পরিবর্তনের হার এর কোনো দিক থাকবে না, অর্থাৎ দূরত্বের পরিবর্তনের হার, আর সরণের পরিবর্তনের হার যেটা বেগ, তাহলে এর কোনো নির্দিষ্ট দিক থাকবে। এখন বেগের মধ্যে আমরা কি আলোচনা করি? তাহলে বেগ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমরা বেগের মধ্যে যে জিনিসগুলো আলোচনায় আসবে আমাদের সেটা হলো বেগ বা ভেলোসিটি, এখানে আছে গড় বেগ, এভারেজ ভেলোসিটি, তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ। এগুলো এছাড়া সবগুলোর উপরে ভিত্তি করে আবার আছে হলো সমবেগ, অসমবেগ, এই বেগগুলো আমরা এখানে আলোচনা করব। তো আমরা প্রথমে গড় বেগ নিয়ে আলোচনা করতে চাই। গড় কথাটার অর্থ কি? গড় বেগ কাকে বলে? বা বেগ বুঝতে পারলে আমরা দ্রুতিটাও বুঝতে পারবো। তো গড় বেগটা কি? যে একটা বস্তু নির্দিষ্ট কিছু সময়ে কিছুটা পথ অতিক্রম করেছে, সেই অতিক্রান্ত মোট দূরত্বকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি তাহলে গড় বেগ পাওয়া যাবে, এভারেজ ভেলোসিটি। আসলে অ্যাকচুয়ালি এভারেজ ভেলোসিটি যেটা, এভারেজ ভেলোসিটি আসলে কোনো রিমার্কেবল বা বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ কোনো ফ্যাক্টর না। এটা গড় বেগ হচ্ছে কোনো বস্তুর গতি সম্পর্কে বা কোনো চলমান বস্তু সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়া। যেমন আমরা যদি বলি এখান থেকে ঢাকার, মেহেরপুর থেকে ঢাকার দূরত্ব 300 কিলোমিটার, যেতে সময় লাগে 5 ঘন্টা, তাহলে 300কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 60 কিলোমিটার পার আওয়ার। দেখা যাবে যে ওই গাড়িটার গড় বেগ হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। এমনও হতে পারে যে ওই গাড়িটা তার পুরো যাত্রা পথের কোনো সময়েই 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলেই। তাহলে কি বুঝতে পারছি আমরা এটা? যে ওই 60 কিলোমিটার পার আওয়ার বেগে যদি চলে তাহলে 5 ঘন্টা সময় লাগবে। এটা একটা বেগ সম্পর্কে ধারণা পাওয়া যায়, কিন্তু প্রকৃত বেগ এটা না। প্রকৃত বেগ কোনটা? তাৎক্ষণিক বেগ। প্রকৃত বেগ হচ্ছে আমরা আমাদের তাৎক্ষণিক বেগ। তো গড় বেগ সম্পর্কে যদি আমরা আরেকটু দেখি, যে আমরা যদি এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার, এই সমীকরণটার যদি একটা গ্রাফ অঙ্কন করি তাহলে এস ইজ ইকুয়াল টু সি টি স্কোয়ার। এখন যদি আমরা এরকম হয় যে এটা হলো টি, এটা হলো এস, 0, 1, 2, 3 এরকম যদি মান নেই তাহলে আমাদের এই কনস্ট্যান্টের মানটা বাদেই আমরা এস এর মান দেখা গেল আমরা রেকর্ড করলাম
যে এত সময়ে এত, এত সময়ে এত, এইভাবে যদি আমরা রেকর্ড করি তাহলে দেখা যাবে যে 0-তে 0, 1-এ 2, 2 যখন তখন হচ্ছে 8, 3 যখন তখন হচ্ছে 18 এত মিটার, এরকম একটা বেগ সরণ আমরা রেকর্ড করলাম। এখন এইটাকে নিয়ে যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি তাহলে দেখা যাবে যে এই গ্রাফটা 1, 2, 3, 0, আর এদিকে আছে হলো আমাদের 5, 10, 15, 20। তাহলে এটা দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এইরকম একটা গ্রাফ পাচ্ছি, আমরা এরকম একটা গ্রাফ পাচ্ছি। তাহলে এই গ্রাফের ক্ষেত্রে আমাদের যখন 1 যখন তখন এর মান হলো 2, 1 এর ক্ষেত্রে। 2 এর ক্ষেত্রে কত? 8। 2 এর ক্ষেত্রে এই মানটা হলো 8। তাহলে এখন এই জায়গাগুলোতে যদি আমরা দেখি যে T1 is equal to 1, S1 is equal to 2, T2 is equal to 2, S2 is equal to 8 মিটার সেকেন্ড। তাহলে এখন এই দুই সময়ের মধ্যে গড় বেগ কত হবে? তাহলে গড় বেগ আমরা বলবো যে গড় বেগ VAVG বলি আমরা, এটা সমান S2 মাইনাস S1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তাহলে 8 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 সমান হচ্ছে 1, 6, 1, তাহলে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই সময়টুকু অর্থাৎ এখান থেকে এইটুকুর গড় বেগ হচ্ছে আমাদের 6 মিটার পার সেকেন্ড। আবার দেখা গেল এখান থেকে এইটুকুর গড় বেগ কিন্তু আবার ভিন্ন হয়ে যেতে পারে। তাহলে এই গড় বেগ যেটা দেখা গেল যে এখান থেকে যদি আমরা দেখি তাহলে প্রত্যেকটা বিন্দুর বেগ কিন্তু আলাদা আলাদা আলাদা। তাহলে সেই আলাদা 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 বেগগুলো যোগ করে তার গড় পাওয়া গেল হচ্ছে VAVG। এইটা সমান হলো আমাদের 6 মিটার পার সেকেন্ড। এখন এই গড় বেগটা কি? গড় বেগ হলো যে নির্দিষ্ট একটা সময় ব্যবধানের অতিক্রান্ত দূরত্বকে ওই সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে বেগটা পাবো আমরা সেই বেগটাকে বলছি আমরা গড় বেগ। ঠিক আছে? তাহলে এই গড় বেগ কিন্তু আমাদের কি করে? বেগ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেয়, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে বেগ সম্পর্কে ধারণা পেতে গেলে আমাদের তাৎক্ষণিক বেগ সম্পর্কে জানতে হবে। তাৎক্ষণিক বেগ কি? তাৎক্ষণিক বেগের সংজ্ঞা এইটা আমাদেরকে জানতে হবে। তো দেখি আমরা তাৎক্ষণিক বেগ, আসলে তাৎক্ষণিক বেগটা কি? আমরা যদি বেগ সম্পর্কে আরেকটু আলোচনা করি, যে আমরা জানি S is equal to VT, তাহলে এইটাকে নিয়ে যদি আমরা এখন একটা গ্রাফ অঙ্কন করি, এদিকে T এদিকে হলো S, এটা মূল বিন্দু, তাহলে দেখা যাচ্ছে যে এই দুইটার মান নিলে আমরা এরকম একটা গ্রাফ যদি পাই তাহলে এর উপর একটা P বিন্দু নিলাম আমরা, P থেকে এর উপর একটা লম্ব আঁকলাম M, তাহলে OM সমান হলো কত আমাদের T, আর PM সমান হলো কত S। তাহলে এই সমীকরণটার ঢাল tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে? tan থিটা সমান হচ্ছে PM বাই OM সমান হচ্ছে S বাই T, যেটাকে আমরা ডেল এস ও বলতে পারি, ডেল এস বাই ডেল টি। তাহলে এই ঢালটা কি নির্দেশ করে? ডেল এস বাই ডেল টি, এটা নির্দেশ করে বেগ। তাহলে এস বনাম টি লেখচিত্রের, এস বনাম টি লেখচিত্রের ঢাল যেটা, এস বনাম টি লেখচিত্রের ঢাল যেটা, সেই ঢাল বা ঢালের মানটাই হচ্ছে আমাদের বেগ। তাহলে বেগ হচ্ছে কি? রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ টাইম, সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। বা ভিন্নভাবে যদি আমরা একটু বলতে পারি, একটু উন্নত মানের দিকে যে যদি আমরা সংজ্ঞাটা দিই, তাহলে এস ভার্সাস টি,
এস ভার্সাস টি গ্রাফের ঢালকেই বেগ বলা হয়। এস ভার্সাস টি যে গ্রাফ, সেই গ্রাফের ঢালকেই আমরা বেগ বলবো। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে তাৎক্ষণিক বেগ কি। আসলে তাৎক্ষণিক বেগের কনসেপশনটা কি? তাৎক্ষণিক বেগের কনসেপশনটা কি? যেমন কেউ যদি মোটরসাইকেল চালানো অবস্থায় যায়, তার মোটরসাইকেলের মিটারটা যদি ডিজিটাল মিটার হয়, তাকে পাশ থেকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই তুমি কত বেগে যাচ্ছ, সে হয়তো বললো যে 60.01 কিলোমিটার পার আওয়ার। ঠিক পরের মুহূর্তে যদি তাকে জিজ্ঞাসা করা যায়, বলছে যে 59.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক পরের মুহূর্তে বলছে যে 61 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে ভিন্ন ভিন্ন বেগগুলো কত সময় পর পর হচ্ছে, খুব অল্প সময় পর পর আমরা পাচ্ছি। এখন এই তিনটাকে যোগ করলে কি পাবো আমরা? যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় বেগ পাবো। তাহলে সেই গড় বেগ সাপোজ 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে এই তিনটার কোনোটাই কিন্তু 60 কিলোমিটার পার আওয়ার বেগ নেই। তাহলে কি বোঝা যাচ্ছে? যে তাৎক্ষণিক বেগ অ্যাকচুয়ালি কোনো বস্তুর প্রকৃত বেগ নির্দেশ করে, অর্থাৎ ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি ইজ দ্য রিয়েল ভেলোসিটি। ইনস্ট্যান্টানিয়াস বা তাৎক্ষণিক বেগ হচ্ছে কোনো বস্তুর প্রকৃত বেগ। তাহলে কোনো বস্তুর প্রকৃত বেগ পেতে গেলে এইখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই বেগটাকে রেকর্ড করতে হবে। তাহলে কোনো চলমান বস্তুর খুব নগণ্য সময়ের মধ্যে যদি আমরা কোনো বেগ রেকর্ড করি, তাহলে সেই রেকর্ডকৃত বেগটা হবে আমাদের তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্ট ভেলোসিটি। দেখি আমরা এখন যেটা আলোচনা করতে যাচ্ছি বেগের জন্য, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসে এবং এটা মানে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। যে এটা একটা প্রশ্ন হিসাবেও আসে যে গড় বেগ কাকে বলে, গড় বেগ থেকে কিভাবে তাৎক্ষণিক বেগ পাওয়া যায়। এই গড় বেগ কাকে বলে, গড় বেগ থেকে কিভাবে তাৎক্ষণিক বেগ পাওয়া যায়, এই জিনিসটা আমাদের একটু জানা দরকার। গড় বেগ কাকে বলে, গড় বেগ থেকে কিভাবে তাৎক্ষণিক বেগ পাওয়া যায়। আমরা ধরে নিলাম যে সিডি বরাবর একটা বস্তু গতিশীল। এই সিডি বরাবর এই বক্র পথে একটা বস্তু গতিশীল। এই গতিশীলতার মাঝে এর পথের ভিতরে কোনো একটা বিন্দু নিলাম আমরা, এ বিন্দু, যে বিন্দুতে তার অবস্থান হচ্ছে কত, r1। r1 কি? অবস্থান ভেক্টর। আমরা ভেক্টর অধ্যায়ে দেখেছি অবস্থান ভেক্টর কাকে বলে, কিভাবে লেখা যায়। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটা হচ্ছে কত, r1, and then টাইম ইজ t1। তাহলে t1 সময়ে এই বস্তুটার রেকর্ডকৃত অবস্থান হচ্ছে কত, r1। বস্তুটা কিছু সময় ধরে চলার পরে বি বিন্দুতে যেয়ে পৌঁছালো, তখন তার অবস্থান কত হলো, r2। এই সময় কত, t2 আমরা রেকর্ড করলাম। তাহলে বস্তুটার অতিক্রান্ত মোট দূরত্ব যেটাকে আমরা বলবো বা সরণ কত, সরণ ডেল আর ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1 সময় ডেল টি ইজ ইকুয়াল টু t2 মাইনাস t1। তাহলে এভারেজ স্পিড কত, VAVG ইজ ইকুয়াল টু কত, ডেল আর বাই ডেল টি বা r2 মাইনাস r1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। তাহলে এইটা হলো আমাদের কি গড় বেগ, VAVG গড় বেগ। তাহলে কোনো বস্তুর গড় বেগ বলতে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে যে t1 থেকে t2 সময়ের মধ্যে AB যে মোট অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বকে মোট সময় t2 মাইনাস t1 দিয়ে ভাগ করার ফলে যে রাশিটা পেয়েছি আমরা, সেইটা হলো আমাদের বেগ।
এবং এই বেগটা কি, যেহেতু মোট অতিক্রান্ত দূরত্বের সাপেক্ষে, অতএব এই বেগটা হলো আমাদের গড় বেগ। ঠিক আছে, তাহলে এই গড় বেগ থেকে আমরা কিভাবে তাৎক্ষণিক বেগের যেতে পারি? এখন একটা অ্যাজাম্পশন নিই আমরা, যে এই বি বিন্দুটাকে যদি আমরা এইখানে নিয়ে আসি, তাহলে তার অবস্থান r2 থাকছে, সময়টা t2 হলো, তাহলে এই t2 এর মান এই t2 অপেক্ষা কম হয়ে গেল, এবং এই t1 এর সঙ্গে এই 2 এর ডিফারেন্স কত হয়ে গেল, কমে গেল। বি বিন্দুটা আমরা এখানে নিয়ে আসলাম কোনো এক সময়, আরো কাছে যদি নিয়ে আসি বি বিন্দুটা এইখানে নিয়ে আসলাম, এখানেও তাহলে সময় t2, তাহলে এই t2 আর এই t1 এর ডিফারেন্স কি হলো, আরো কমে গেল। এখন যদি এইটাকে আরো কাছে নিয়ে আসি, একেবারে এ বিন্দুর কাছে, বাট নট আপনি এ বিন্দু পয়েন্ট এ, একেবারে এ বিন্দুর কাছে নিয়ে আসলাম কিন্তু এ বিন্দুর উপরে নয়, তাহলে তখন আমাদের এখানে কি পাবো, আর একটা r2 পাবো। এই যে t2টা পেলাম আমরা, তাহলে এখন t2 মাইনাস t1 সমান যে ডেল টি, এই ডেল টি এর মান একেবারেই নগণ্য। এই ডেল টি এর মান একেবারেই নগণ্য। যদি এই ডেল টি এর মান একেবারেই নগণ্য হয়, তাহলে বি বিন্দুটা কি হবে, এ বিন্দুর একেবারেই কাছে চলে আসে। তাহলে একেবারেই যদি কাছে চলে আসে, তখন আমাদের এদের অতিক্রান্ত যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে কি, ওই নগণ্য সময় দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে একটা বেগ পাওয়া যাবে। এই বেগটাও গড় বেগ, কিন্তু এখানে একটা শর্তটা কি, যে শর্তটা হলো খুব নগণ্য সময়ের একটা গড় বেগ পেয়েছি আমরা এখানে, যে খুব নগণ্য সময়ের। এই নগণ্য সময়টা কত নগণ্য সময় বলছে, ডেল টি টেন্ডস টু জিরো, ডেল টি এর মান শূন্যের কাছাকাছি চলে গেল। অর্থাৎ ওই যে আমরা আলোচনা করছিলাম যে একটা গাড়ির চালক তার মিটারের দিকে এক পলক তাকিয়েই বলে দিল যে আমার গাড়ির বেগ 60.01 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে এক পলক দেখলো, যেটা এই এক পলকটা হচ্ছে আমাদের কত, ডেল টি। তাহলে এই ডেল টি এর মান কোথায় যাবে, শূন্যের কাছাকাছি চলে যাবে। তাহলে ডেল টি এর মান যদি শূন্যের কাছাকাছি যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে বেগটা পাচ্ছি আমরা, যে গড় বেগটা পাচ্ছি, সেই গড় বেগের মানটা হচ্ছে আমাদের, সেই গড় বেগের মানটা হবে আমাদের তাৎক্ষণিক বেগ। তাহলে এখন আমরা এই বেগটার উপরে যদি এই শর্তটা আরোপ করি, তাহলে কি হবে, ভি ইনস্ট্যান্ট, এটা সমান তাহলে কত হবে, এই জিনিসটার উপরে, এই যে এইটুকুর উপরে আমরা হলো শর্ত আরোপ করেছি। কোন শর্ত, যে লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, ডেল টি এর মান শূন্যের কাছাকাছি। কার উপরে আরোপ করলাম আমরা, এই ডেল আর বাই ডেল টি, এইটার উপরে আরোপ করলাম। তাহলে এইটার উপরে যদি আরোপ করি, তাহলে কি হবে, খুব নগণ্য সময়ের জন্য আমরা সরণের একটা পরিবর্তনের হার পাবো, যেটা আর এর থেকে ছোট সময় সম্ভব নয়। তাহলে সেই সময়ের পরিবর্তনটাকে আমরা বলবো হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাহলে ভি ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু, এইটা সমান আমরা লিখতে পারি ডেল আর ডেল ডেল টি, এইটা হলো আমাদের তাৎক্ষণিক বেগের সমীকরণ। এবং এইখান থেকে কিভাবে আমরা এইখানে আসি, সেটা হচ্ছে আমি ওই স্লোপ 1 স্লোপ 2 আলোচনা করার সময়, ডিফারেন্সিয়েশন আলোচনা করার সময় এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, এবং এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। এবং সেখানে স্লোপ, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ইউজিং ইন ফিজিক্স, যে সমস্ত টার্মগুলো আমরা ফিজিক্সে ব্যবহার করেছি, সেইগুলো সম্পর্কে ওই ভিডিওগুলোতে পাওয়া যাবে। তো এইটা হলো আমাদের তাৎক্ষণিক বেগ। তাহলে এই তাৎক্ষণিক বেগ আমরা কিভাবে পেলাম, গড় বেগ থেকে। তাহলে গড় বেগের একটা মানই হচ্ছে তাৎক্ষণিক বেগ। কোন মানটা, যখন সময় ব্যবধান শূন্যের কাছাকাছি। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি যখন, তখন সেটা কি হচ্ছে, একটা লিমিটিং ভ্যালু পাচ্ছি আমরা। লিমিটটা কি, ডেল টি টেন্ডস টু জিরো। তাহলে এই লিমিটিং ভ্যালুটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ভেলোসিটি, অর্থাৎ তাৎক্ষণিক বেগ। তাহলে সময় ব্যবধান এখানে আমরা কি বলতে পারি, অতএব সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় বেগের সীমাস্থ মানকে
তাৎক্ষণিক বেগ বলে। আর তাৎক্ষণিক বেগই হচ্ছে কোনো বস্তুর প্রকৃত বেগ। তাৎক্ষণিক বেগই হলো কোনো বস্তুর প্রকৃত বেগ। তাহলে কোনো বস্তুর বেগ সম্পর্কে যদি আমরা সঠিক ধারণা পেতে পারি বা পেতে চাই, তাহলে তার তাৎক্ষণিক ভেলোসিটি দেখতে হবে। রিয়েল ভেলোসিটি যেটা, সেটা হলো তাৎক্ষণিক ভেলোসিটি। কি রকম? যেমন কোনো ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, সেই 50 জন স্টুডেন্টের বয়স যোগ করে 50 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে ওই 50 জনের গড় বেগ পাওয়া যাবে। দেখা গেল ওই 50 জনের গড় বেগ পাওয়া গেল 15 বছর 3 মাস। কিন্তু হেড টু হেড আমরা হিসেব করার সময় দেখেছি বা তাদের যে বয়সটা আমরা রেকর্ড করেছি, ওই 50 জনের কারোর বেগই আসলে 50 বছর 3 মাস না। তাহলে কি হলো? গড় বেগটা কি? যে গড় বেগ হলো এটা অ্যাজাম্পশন, যে টোটাল রাশিটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাওয়ার জন্য অ্যাভারেজ একটা মান নেওয়া হয়। কিন্তু পার্টিকুলার কোনো ডাটা সংগ্রহ করে যদি আমরা এই মানটা নিতে পারি, তাহলে সেটা হলো অ্যাকুরেট। ঠিক আছে? তাহলে ওই স্টুডেন্টগুলোর কারোর বেগই যদি 15 বছর 3 মাস না হয়, তাহলে কি প্রকৃত ঘটনা হলো না। এটা আমরা একটা অ্যাভারেজ মানে বলার জন্য, এটাকে এক বাক্যে প্রকাশ করার জন্য একটা মান নিলাম। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও তাই, যে কোনো বস্তুর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটাই হচ্ছে রিয়েল ভেলোসিটি। ঠিক আছে? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ দ্য রিয়েল ভেলোসিটি, বাট নট অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে জাস্ট ধারণা পাওয়ার জন্য। তো এই প্রশ্নটার প্রতি তোমাদের একটু আলাদাভাবে খেয়াল রাখবা। একটা গতির সমীকরণ পাওয়া গেল s ইজ ইকুয়াল টু টি স্কয়ার। s ইজ ইকুয়াল টু টি স্কয়ার গতির সমীকরণ থেকে 1 সেকেন্ড ও 2 সেকেন্ড সময়ের তাৎক্ষণিক বেগ নির্ণয় করো। দেখো তো কারা পারো এটা, চেষ্টা করো। তাহলে আমরা ভি ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কি জানি? ডিডি টি অফ এস। তাহলে এস ইজ ইকুয়াল টু কত? টি স্কয়ার। তাহলে ডিডি টি টি স্কয়ার সমান বা ভি ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 2t। তাহলে 1 নম্বর t1 ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড, দেন ভি ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 1 সমান 2 মিটার পার সেকেন্ড। এসআই এককে প্রকাশ করলাম। 2 নাম্বার t2 ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, দেন ভি ইনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু 2 সমান হলো 4 মিটার পার সেকেন্ড। তাহলে ইনস্ট্যান্ট ভেলোসিটি এক এক সময় এক এক রকম হবে। ইনস্ট্যান্ট ভেলোসিটি হচ্ছে এক এক সময় এক এক রকম হবে। এটার কারণ ইনস্ট্যান্ট ভেলোসিটি এক এক সময় এক এক রকম হবে, এটার কারণ কি? আমরা ঢাল যখন আলোচনা করেছি, এদিকে হলো এক্স অক্ষ টি, এদিকে হলো ওয়াই অক্ষ, এটা হলো এস। এইটা তাহলে এস প্রপোর্শনাল টু বা এস ইজ ইকুয়াল টু টি স্কয়ার, এইটার যদি আমরা একটা গ্রাফ অঙ্কন করি এই সমীকরণটার, তাহলে এই সমীকরণের গ্রাফ দেখা যাবে যে এরকম একটা বক্ররেখা পাওয়া যাবে।
তাহলে এই বক্ররেখার সাপোজ এইটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড আমরা রেকর্ড করেছি, ঠিক আছে? তাহলে এই সময়ের এই মুহূর্তের বেগ কত হবে? এই মুহূর্তের বেগ আলাদা আলাদা করে আমরা যদি নির্ণয় করি তাহলে কি দেখতে পাবো? বক্ররেখার ঢালের কথা যদি আমাদের খেয়াল থাকে তাহলে দেখবো যে একটা বক্ররেখার ঢাল এক এক বিন্দুতে এক এক রকম। সেরকম কিরকম বেগ, এই কিরকম ঢাল, এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক হচ্ছে এই বিন্দুর ঢাল। তাহলে এটা θ1, তাহলে tan θ1 ইজ ইকুয়াল টু এখানে কত হয়েছে 2 মিটার 2। তাহলে এইটা হলো আমাদের ভেলোসিটি ভি ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের জন্য। এটার জন্য তাহলে কত হবে? এখানে অঙ্কিত স্পর্শক তাহলে এইটা হবে আমাদের, তাহলে এটা θ2 যদি বলি আমরা, তাহলে tan θ2 ইজ ইকুয়াল টু 4, এটা হলো ভি ইনস্ট্যান্ট 2। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা, এখানে যদি আমরা যাই আরো, তাহলে এক এক বিন্দুতে তোমার হচ্ছে কি পাবো আমরা? এক এক বিন্দুতে ঢাল যেমন ভিন্ন পাবো, যেহেতু এটা একটা বক্ররেখা, তাহলে ওই ঢালগুলোই তো বেগ নির্দেশ করছে। এখানে এস বনাম টি লেখচিত্রের ঢালই তো হলো বেগ। তাহলে সেই বেগ যদি হয়, তাহলে এর ঢাল যদি এক এক বিন্দুতে এক এক রকম হয়, তাহলে আমরা বেগও এক এক বিন্দুতে এক এক রকম পাবো। ঠিক আছে? এইগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে ম্যাথমেটিক্সের সঙ্গে ফিজিক্সকে যদি আমরা কোয়েনসাইড করতে পারি, একই সঙ্গে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না, আমাদের কোনো বুঝতে কষ্ট হবে না। আমি যে কথাটা বারবার বলি যে উই হ্যাভ টু নো দ্য ফিজিক্স অফ দ্য ফিজিক্স, উই হ্যাভ টু নো দ্য ফিজিক্স অফ দ্য ফিজিক্স। অর্থাৎ কোনো তত্ত্ব বা কোনো থিওরি আলোচনা করার জন্য বা আলোচনা করার সময় যদি আমরা তার অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝতে পারি, তার অন্তর্নিহিত ঘটনাটা যদি বুঝতে পারি, তাহলে সেইটাকে আমরা বলবো ফিজিক্স বুঝতে পারা। ঠিক আছে? এই জন্য আমার যেটা ওয়ার্ড বা আমার যেটা সেন্টেন্স মোটো ওয়ার্ড বলতে পারো তোমরা, সেটা হচ্ছে যে আমি চাই যে প্রত্যেকটা স্টুডেন্ট পদার্থবিজ্ঞানের অন্তর্নিহিত তাৎপর্যটা বুঝুক, অর্থাৎ ফিজিক্স অফ দ্য ফিজিক্স। তো এই ইনস্ট্যান্ট ভেলোসিটি এগুলা একটা অঙ্ক করি আমরা। একটি কণার উপর বল প্রয়োগের ফলে তার সরণ সময় st সমীকরণ পাওয়া গেল সরণ সময় সমীকরণ পাওয়া গেল t ইজ ইকুয়াল টু √x প্লাস 5। এটা √x প্লাস 5, এটা হচ্ছে একটা কণার সরণ সময় সমীকরণ, অর্থাৎ এস ভার্সাস টি যে গ্রাফ, সেই গ্রাফের সমীকরণ হচ্ছে এটা। বলছে বেগ যে মুহূর্তে 0 তখন সরণ, এই বেগ যে মুহূর্তে 0 সেই মুহূর্তে সরণ কত, এইটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেখানে হচ্ছে আমাদের একটা সরণ সময় সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমরা হচ্ছে এমন একটা বিন্দু বের করব যে বিন্দুতে বেগ 0। বলছি বেগ যদি 0 হয় তখন সরণের মান কত। তাহলে আমাদের দেওয়া আছে কি, t ইজ ইকুয়াল টু √x
প্লাস 5, বা এই সমীকরণটাকে যদি আমরা রুট এক্স ইজ ইকুয়াল টু টি মাইনাস 5 করি, তাহলে কি? এখন এইটাকে আমরা বর্গ করে দিই উভয় পক্ষকে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু টি মাইনাস 5 স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কত হবে? টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 25, ঠিক আছে? এটা পাওয়া গেল এক্স। এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস 10t প্লাস 25, এটা গেল সরণ। এখন আমাদের বের করতে বলেছে কি, যে মুহূর্তে বেগ শূন্য, তাহলে বেগের সংজ্ঞা অনুসারে বেগ ভি ইজ ইকুয়াল টু কত? ডিডিটি অফ এক্স। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এখন ব্যবকলন করি, তাহলে কত পাবো আমরা? 2t মাইনাস 10 প্লাস 0, বা ভি ইজ ইকুয়াল টু 2t মাইনাস 10। এখন এইটা শর্তে কি বলছে বা প্রশ্নে কি বলছে? প্রশ্নে ভি ইজ ইকুয়াল টু 0, যে মুহূর্তে বেগ শূন্য, তাহলে ভি সমান 0, তাহলে ভি সমান যদি 0 হয় তাহলে কি হবে? 2t মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, বা t ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড। সময়টা হলো 5 সেকেন্ড। তাহলে সময় যদি 5 সেকেন্ড হয় তখন সরণ কত? তাহলে এই সমীকরণে যদি আমরা বসাই এটাই, তাহলে কত হবে? অতএব সরণ x ইজ ইকুয়াল টু টি এর মান কত? 5, 5 মানে 25 মাইনাস 10 ইন্টু 5, 10 ইন্টু 5 মানে 50 প্লাস 25 ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে যেখানে ভি সমান 0 সেখানে এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ বেগ শূন্য যেখানে, যেখানে বেগ ভি ইজ ইকুয়াল টু 0 সেখানে সরণ এক্স ইজ ইকুয়াল টু 0। এই তাহলে এই সমাধানটা করে আমরা পেলাম এটা, বেগ যেখানে শূন্য সেখানে সরণের মানও শূন্য। এই এক্সেপশন অঙ্কগুলো একটু কালেক্ট করে রাখতে হবে, হ্যাঁ, তাহলে আমাদের দেখা গেল ভবিষ্যৎ প্রয়োজনে আমরা এগুলো কাজে লাগাতে পারবো। এগুলো সমাধান অঙ্ক, এর তো শেষ নেই, অনেক অঙ্ক। পদার্থবিজ্ঞানে অঙ্ক, অনেক অঙ্ক করতে হয়, যে অঙ্কগুলো আসলে তো অঙ্ক না, এগুলো হচ্ছে থিওরির অ্যাপ্লিকেশন। আমরা যে থিওরিটা পড়ি সেই থিওরির অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের এই অঙ্কগুলো। আমাদের আজকে আরেকটা বিষয় আলোচনা করে আমি শেষ করব, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি কাকে বলে? আমরা জানি মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুই গতিশীল, পরম স্থিতি বলে কিছু নেই। তাহলে পরম স্থিতিশীল কোনো বস্তু যদি না থাকে তাহলে পরম গতিও নেই, সব গতি আপেক্ষিক। তাহলে সব গতি আপেক্ষিক, সব স্থিতি আপেক্ষিক। তো এখন আমাদের এখানে আপেক্ষিক গতি কাকে বলবো আমরা? অর্থাৎ খুব সহজ করে যদি আমরা বলি তাহলে বলবো যে পাশাপাশি গতিশীল দুইটা বস্তু, একটির সাপেক্ষে আরেকটি বস্তুর গতিকে বলবো আমরা আপেক্ষিক গতি। পাশাপাশি গতিশীল দুইটা বস্তু, একটার সাপেক্ষে আরেকটার গতিকে বলবো আমরা আপেক্ষিক গতি। যেমন আমরা যে জানি যে এরকম পাশাপাশি চলমান দুইটা ট্রেন, এই দুই ট্রেনে দুইজন বন্ধু যদি বসে থাকে, এই ট্রেনের গতি 70 কিলোমিটার পার আওয়ার, এই ট্রেনের গতিও 70 কিলোমিটার পার আওয়ার। এখন এই এ এবং বি, এই দুই বন্ধু জানালায় বসে যদি পাশাপাশি বসে থাকে তাহলে দেখা গেল ট্রেন তো খুব কাছাকাছি যায়। এরা যদি অন্য কোনো দিকে দৃষ্টি না দেয়, একে অপরের দিকে তাকিয়ে যদি গল্প করে, তাহলে তারা কি ভাববে? তারা মনে করবে যে আমরা এক জায়গায় বসে আছি।
বা পাশাপাশি একটা রেস্টুরেন্টে বসে গল্প করছি। এটার কারণ কি? এটা যেমন ঘটে ঠিক তেমনি আমরা যদি খুব অল্প বেগেও এই দেখা গেল যে 20 কিলোমিটার/আওয়ার এই বেগে যাচ্ছি এইদিকে, এদিক থেকে একটা দ্রুতগামীর বা দেখা গেল যে 70 কিলোমিটার/আওয়ার বেগে একটা গাড়ি এদিকে আসছে এ বি। আমরা এখানে জানালায় বসে যদি এই গাড়িটাকে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে সাত করে পাশ দিয়ে বের হয়ে চলে যায় গাড়িটা। এই দুইটা গাড়ি 70 কিলোমিটার/আওয়ার বেগে চলছে একটা আর একটার সাপেক্ষে, এই দুইটাই। তাহলে এক্ষেত্রে এরা দুইজন মনে করছে যে আমরা পাশাপাশি বসে আছি একটা রেস্টুরেন্টে বা একটা খোলা জায়গায়। কিন্তু এইখানে দেখা গেল যে এ চলছে মাত্র 20 কিলোমিটার/আওয়ার বেগে, এটা চলছে এদিকে 70 কিলোমিটার/আওয়ার বেগে। এখন এরা এ বাসে বসে থাকা একজন যাত্রী কি লক্ষ্য করবে যে তার পাশ দিয়ে সাত করে একটা গাড়ি বের হয়ে গেল। এই বের হয়ে গেল তার মানে কি, আমরা এই গাড়িটার প্রকৃত বেগ কিন্তু কেউ লক্ষ্য করছি না। আমরা সব দেখছি, এই দুইজন একে অপরকে দেখছে আপেক্ষিক বেগে। এখানে এ গাড়ি বি গাড়ির কি দেখলো? আপেক্ষিক বেগ দেখলো। তাহলে প্রকৃত বেগ কিন্তু আমরা দেখছি না, আমরা দেখছি আপেক্ষিক বেগ। তাহলে সেই আপেক্ষিক বেগ কি? যে একটা গতিশীল বস্তু আর একটা গতিশীল বস্তুর যে বেগ লক্ষ্য করবে, একটা গতিশীল বস্তু অপর গতিশীল বস্তুর যে বেগটা সে অনুভব করবে, সেই অনুভূত বেগকে বলা হবে আপেক্ষিক বেগ। অনুভূত বেগকে বলা হবে আপেক্ষিক বেগ। যেমন এই 70 কিলোমিটার/আওয়ার বেগে চলমান এই গাড়িটাকে বা এই ট্রেনটাকে এ কি মনে করছে? স্থির হয়ে আছে। বিও মনে করছে তাকে স্থির হয়ে আছে। আবার এ মনে করছে যে পাশ দিয়ে সাত করে বের হয়ে চলে গেল। তাহলে এই বের হয়ে যাওয়াটাই হচ্ছে তার অনুভূত বেগ বা আপেক্ষিক বেগ। আপেক্ষিক কিন্তু পরম না, প্রকৃত না, এটা অনুভূত বেগ। আমি যেটা মনে করছি, আমার কাছে যেটা মনে হচ্ছে, সেই মনে হচ্ছে যেটা, সেইটা হলো আমাদের আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তাহলে এর কাছে কিভাবে মনে হচ্ছে, এর কাছে কিভাবে মনে হচ্ছে? এই আপেক্ষিক বেগ হিসেব করার জন্য আমরা 9-10-এ যেটা শিখেছি যে একই দিকে হলে বিয়োগ হয়, বিপরীত দিকে গেলে যোগ হয়। তাহলে একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে 70 বিয়োগ 70 সমান 0। আর বিপরীত দিকে গেলে যোগ হয়, 20 যোগ 70 সমান হচ্ছে 90 কিলোমিটার/আওয়ার। তাহলে এ অনুভব করছে একে অপরকে 90, আর ওটাতে অনুভব করছে 0। এখন এটা কেন? এটা হিসেব করার নিয়ম যেটা, সেটা হচ্ছে যে দুইটা বেগ যদি এরকম পাশাপাশি থাকে, এটা যেমন VA, এটা হলো VB। আপেক্ষিক বেগ বের করতে হবে সব সময় একজনের সাপেক্ষে আরেকজনের। আমরা যদি বি এর সাপেক্ষে এর বেগ বের করতে চাই, তাহলে যার সাপেক্ষে বেগ বের করতে চাই তার গতিটাকে এইদিকে উল্টো করে দেব, তার গতিটাকে এইদিকে উল্টো করে দেব। তাহলে কত? -VB। এখন এই দুটা যোগ হবে, এই দুটা যোগ করলে এই VBA, এই বেগটা হচ্ছে বি এর রেসপেক্টে এর বেগ। এটা সমান তাহলে কত হবে? এই VA মাইনাস VB। এই যোগ করছি আমরা, তাহলে এটা হয়ে গেল। আর বিপরীত দিকে যদি হয়, তাহলে এটা যদি এই দিকে হয় VA, এই দিকে হলো VB, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে দেবো, এই দিকে দেবো VB। যার সাপেক্ষে তাকে হচ্ছে অভিমুখ চেঞ্জ করে দেবো। তাহলে VBA, ভেলোসিটি অফ বি এ উইথ রেসপেক্ট টু বি, এটা সমান তাহলে কত হবে? VA প্লাস VB যোগ। ঠিক আছে? এই আপেক্ষিক বেগ এখানেই থেমে নেই, কিন্তু এই আপেক্ষিক বেগের দ্বারাই আমরা বৃষ্টির ভিতরে ছাতা ধরার হিসাব করতে পারি। এটার দ্বারাই একটা গতিশীল বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর গতিবেগ হিসাব করতে পারি। যেমন আমরা যদি বলি যে এটা হলো পূর্ব দিক, উত্তর দিকে একটা ট্রাক চলছে ভিটি বেগে, ভিবি বেগে, আর সে দেখলো যে এখান থেকে এই দিকে হচ্ছে পশ্চিম দিকে VA বেগে একটা বাস চলছে। তাহলে এই বেগটাকে কি দেখবে? এই বেগটাকে কি দেখবে? তাহলে এই বেগটাকে আমরা হচ্ছে এইদিকে ঘুরিয়ে দেব, VP। এখন এই দুইটার আপেক্ষিক বেগ সামান্তরিক সূত্র অনুযায়ী এরকম কোন একটা দিকে হবে, এটা V,
তুল্য বেগ। তাহলে এই যে বেগটা পাবো আমরা, এই বেগটাই মূলত কি এখান থেকে এদিকেও দেখতে পারি আমরা। তাহলে এইটা, তাহলে উত্তর দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে এই কোণটাও আমরা বের করতে পারি এখান থেকে। এই তাহলে এই কোণটা কত হবে, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে VA বাই VB, মান কত হবে, V ইজ ইকুয়াল টু √ওভার VB স্কয়ার প্লাস VA স্কয়ার। এই তাহলে এটা হলো তার লব্ধি বেগের মান, এটা হলো লব্ধি বেগের দিক। এই দিকটা কি নির্দেশ করছে, এটা হলো উত্তর দিক, উত্তর দিকের সঙ্গে পশ্চিম দিকে এত ডিগ্রি কোণে ক্রিয়াশীল, উত্তর দিকের সঙ্গে পশ্চিম দিকে এত ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তাহলে এইভাবে আমরা হচ্ছে আপেক্ষিক বেগ বের করতে পারি, এটাও আমাদের রিলেটিভ ভেলোসিটি। আবার সেই বৃষ্টির ছাতা ধরা, যে এই দিকে একজন পথিক VA বেগে গতিশীল, উপর থেকে বৃষ্টি পড়ছে এই দিকে VB বেগে। তাহলে এখন এই বৃষ্টির কারণে এই ব্যক্তি ছাতা ধরবে কিভাবে, তাহলে যেহেতু এদের ক্রিয়া বিন্দু একদিকে না, তাহলে VB এই দিকেই চলে আসছে, VB পড়ছে নিচের দিকে। এখন এইটাকে আমরা হচ্ছে অভিমুখ পরিবর্তন করে দেবো, VA, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব তার অভিমুখটা আমরা হচ্ছে প্রকৃত অভিমুখ থেকে বিপরীত দিকে করে দেবো। তাহলে VA এই দিকে করে দিলাম। এখন এই দুইটার লব্ধি বেগ কি হবে, এরকম একটা দিকে লব্ধি হবে, এটা হলো V। তাহলে এইটা যদি V হয়, তাহলে এই যাত্রীটা বা এই পথিক বৃষ্টিকে দেখবে হচ্ছে এই বরাবর পড়ছে, এই বরাবর যদি পড়ে তাহলে মানটা কত হবে, এই V ইজ ইকুয়াল টু √ওভার VB স্কয়ার প্লাস VA স্কয়ার। এইটা হলো বৃষ্টির আপাত বেগ, আপাত বেগ, বৃষ্টির আপাত বেগ এটা। আপাত বেগ। তাহলে ছাতা ধরবে কিভাবে, এই কোণটা নির্ণয় করলাম আমরা, থিটা কোণ। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তার মানে VA বাই VB। তাহলে এই মানটা পেলাম আমরা। এই মান পাওয়ার পরে এইটাকে যদি আমরা এইদিকে বর্ধিত করে দিই, তাহলে এই থিটা এই থিটা, তাহলে এইখানে সে হচ্ছে ছাতা ধরবে, এই এইভাবে ছাতা ধরবে। তাহলে পথিক এই দিকে যাচ্ছে, বৃষ্টি পড়ছে খাড়া, কিন্তু দেখা গেল তার কাছে মনে হবে বৃষ্টি পড়ছে এইভাবে, এইটা তার কাছে বৃষ্টির অভিমুখ। এগুলো আপেক্ষিক বেগ। তাহলে বৃষ্টি পড়ার বেগ, এই চলমান গাড়ি একটার সাপেক্ষে আর একটার বেগ, এগুলোর বেগ ব্যাখ্যা করতে গেলেও আমাদের হচ্ছে আপেক্ষিক বেগের মাধ্যমেই এই বেগগুলোকে হিসাব করতে হয়।
এটা একটা গড় বেগের অঙ্ক, এইটা হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা এই প্রশ্নটা পড়ো, পড়ে এই অঙ্কটার সমাধান করবা, করে কমেন্টসে লিখে দিবা যে উত্তর কত। ঠিক আছে, এই যে অঙ্কটা, এর উত্তরটা কমেন্টসে লিখে দাও। এর উত্তর কত, উত্তর কত হবে? write down answer in comments. ওকে, তো এই এই কাজটা তোমরা করো, এটা তোমাদের কাজ থাকলো। তো ভালো থাকো তোমরা, এরপরে আবার এর পরবর্তী অংশের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।